আলোচনা করা হলো ইউরোপের পতন, আমেরিকার পতন, তারা যে কিভাবে গৃহযুদ্ধ থেকে এগিয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে মুসলমানদের জন্য করণীয় কি, মুসলমানদের জন্য অপরচুনিটি কি, তিনটে মুসলমানদের সুযোগ, মুসলমানদের সম্ভাবনা, মুসলমানদের যে ফাইন্যান্সিয়াল স্টেট, মুসলমানরা কিভাবে স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং তারা মেনটেন করবে, তারা ইনভেস্টমেন্ট করবে সেখানে, এবং তারা পৃথিবীতে একটা নিয়ন্ত্রণের একটা বড় ভূমিকা নিতে পারে। মুসলমান তিনটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তারা না করলে আগাতে পারবে না। গত 100 বছরের মধ্যে মুসলমানদের এত কখনো সুযোগ আসে নাই। আজকে আমরা দেখি মুসলমানদের এই মুহূর্তে কি করা উচিত। আপনি যদি মুসলমানদের এই বিশ্বে উত্থাপনের দিক দিয়ে জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব। যে আমেরিকার যে $37 ট্রিলিয়ন যে বাস্তবতা, তার যে ঋণ আছে, এবং সে কিভাবে পদে পদে বিপদে পড়ছে, এবং চায়নার যে ইন্টারনাল যে কনফ্লিক্ট সেটা বাড়তে বাড়তে কোথায় চলে যাচ্ছে, এবং মামদানি যে বিজয়, সেটাতে আমেরিকার যে ইন্টারনাল ক্রাইসিস, এবং এই পাওয়ারফুল যে মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে একটা গৃহযুদ্ধ দিকে বাঁধতে যাচ্ছে, আসলে তারা ফিরতে পারবে না। সেগুলো নিয়ে আমরা আলোচনার প্রেক্ষিতে আমাদের আজকে আলোচনা হচ্ছে যে মুসলমানদের আলোচনা এবং তাদের জন্য করণীয় কি। মুসলমানদের তিনটে গুরুত্বপূর্ণ সুযোগ, যেটা মুসলিমদের জন্য, শিক্ষিত মুসলিমদের জন্য জানা অপরিহার্য। এই তিনটে চ্যালেঞ্জ যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে আপনি এই বিশ্বে একটা বড় ভূমিকা রাখতে পারেন। দেখেন, যে অটোমান এম্পায়ার 100 বছরের মুসলমানদের একটা পতন হয়, এবং মুসলমানদের আধিপত্য অনেকটা পৃথিবীতে কমে যায়। কিন্তু আপনি যদি অটোমান এম্পায়ারের আগের 100 বছর দেখেন, তাহলে অটোমান একটা নামের এম্পায়ার ছিল। এই যে অটোমান এম্পায়ার, তার 100 বছর আগে যে অটোমান একটা নামের একটা তারা এম্পায়ার ছিল, এটা অনেক দুর্বল হয়ে গিয়েছিল। সো অলমোস্ট ফর লাস্ট 200 বছরের মধ্যে মুসলমানদের অবস্থা বা আধিপত্য বা দাপট সেটা কমে গিয়েছিল। কিন্তু এখন মুসলমানদের আবার এমন একটা সুযোগ তৈরি হয়েছে, যে সম্ভাবনাটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা এই ডিফারেন্টে সম্ভাবনা আমরা হারাবো। আমাদের গত 300 বছরের সবচেয়ে বড় পেন ইম্পর্টেন্ট বা স্ট্রাগল, বা আমি যদি বলি প্রতিপক্ষ, সেটা ছিল ইউরোপ। ইউরোপিয়ানরা একদিকে আফ্রিকা, আর একদিকে মিডল ইস্ট, আর একদিকে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই যে পুরো যে একটা রিজিয়নটাকে তারা সারা পৃথিবীতে যত জায়গায় যত সফল বা ভালো কোন একটা খনি বা ভালো দেশ প্রতিষ্ঠান আছে, সবকে তারা পরিচালনা করেছে। মানে যেখানে তারা লাভ পেয়েছে সেখানে তাদের স্বার্থ, সারা পৃথিবীর যেখানেই সফল জায়গা পেয়েছে সেখানে তারা কিন্তু আধিপত্যকে বিস্তার করেছে। দেশ প্রতিষ্ঠান অথবা পাওয়ার যেখানে তারা পেয়েছে সেখানে তারা স্বার্থ তার সেটাকে কবজা করেছে, কখনো সেলিব্রিটি এস্টাবলিশ করছে, বা কখনো লুট করা শুরু করছে, বা কখনো গণহত্যা করছে, কখনো রেপ করা শুরু করেছে, এরকম বিভিন্ন কাজ করেছে। বিভিন্ন যে ইউরোপিয়ান এবং আমেরিকানরা যে এটা এগ্রি ক্লেন্সিং এবং আপনার গণহত্যা হচ্ছে একটা তাদের কাছে একটা মা বলি ব্যাপার, এবং এটা তাদের ইতিহাস। তারা লুট করবে, ইউরোপীয়রা আমেরিকানরা লুট করবে, গণহত্যা করবে, এবং এটার মাধ্যমে তারা তাদের নিজেদের আধিপত্যকে বিস্তার করবে, এবং নিজেদের দেশের রাস্তা শহর বড় করবে। এটা তাদের নীতি, এটাই তাদের নীতি, ইতিহাস। কিন্তু এগুলো আমরা বলতে পারি না, ভয় আমাদের। কিন্তু তাদের যে এত কিছু এরকম কাজটা করেছে, কিন্তু আমরা কখনো ওদের ইতিহাস তুলে ধরতে পারিনি, ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সামান্য কোনো একটা ইতিহাস জন্য পুরো বিশ্বের কাছে আমাদের পরিচয় হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকার যে তারা নাই, কিন্তু আফ্রিকার যে যে তারা নাই, কিন্তু আফ্রিকাতে আসলে কারা আছে? চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট আছে, এবং ইন্ডিয়ার বাজারে দেখবেন যে অনেকটা দখল আছে। সাবান, টুথপেস্ট, পেরাস, শ্যাম্পু, বিভিন্ন ধরনের তারা নিজের দেশে তৈরি করে। বাট আফ্রিকা যে রাইস সারা পৃথিবীর, আপনি চাইনিজ বলেন, আপনি আমেরিকান হিস্টোরিয়ান বলেন, আপনি দেখবেন তারা সবাই বলতেছে যে নেক্সট 10, 30 to 50 ইয়ার্সে আফ্রিকার বিকাম আর গ্লোবাল সুপার পাওয়ার। নাইজেরিয়ার মতো দেশ
ডেফিনেটলি G20 কান্ট্রির মধ্যে চলে আসবে। সম্ভাবনাটা অনেক বেশি। নাইজেরিয়ার পপুলেশনটা অনেক বেশি। পুরো আফ্রিকার পপুলেশন বাড়তেছে, পুরো আফ্রিকার যে জেগে উঠতেছে, এবং এটা মাত্র শুরু জেগে ওঠা। কিন্তু এই যে আফ্রিকা জেগে ওঠা, আফ্রিকার যে বিরাট পপুলেশন, আসলে মুসলিম পপুলেশন, এটা কেউ বলে না। সবাই বলে আফ্রিকা খ্রিস্টান, কিন্তু এটা আসলে পুরোপুরি খ্রিস্টান না, একদিকে ঠিক। বাট যতগুলো স্পষ্ট আদমশুমারি আমাদের কাছে আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যেই খ্রিস্টান আফ্রিকাতে বসবাস করে, তাদের থেকে আফ্রিকার মুসলমানরা অনেকটা বেশি এডুকেটেড, এবং তাদের জন্মহার বেশি, এবং তারা অনেক বেশি সামনে আগায় আসতেছে, তারা বেশি প্রভাবশালী। সো আফ্রিকার যে রায়, আফ্রিকার যে রাইজ, অন দ্য আদার হ্যান্ড, এটা মুসলমানদের রায়, আফ্রিকার মুসলমানদের রায়। এবং আফ্রিকান যে খ্রিস্টানরা, মানে তারা যে আসলে ধর্মহারা, তারা বিচ্ছিন্নভাবে আছে, সংখ্যায় বেশি, কিন্তু সংখ্যায় বেশিরা সামনে 30 থেকে 40 বছর থাকবে না, কারণ তাদেরকে অত্যাচারী ভাবে বানানো হয়েছে। কিন্তু আফ্রিকানরা তো, এবং যে মিডিল ইস্টের আমরা সিরিয়ার দিকে যে তাকাই, সিরিয়ার যে পরিবর্তন, বাশার আল আসাদের পরবর্তী যে সময় যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে কাতার এবং সৌদি আরব, তার কি সবাই মিলে রাশিয়া এবং আমেরিকার, কিভাবে আমেরিকা এবং রাশিয়ার যে প্রোডাক্ট সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, এবার তাদের প্রভাবে বলয়ের বাইরে গিয়ে নিজেদের ফান্ডে সিরিয়াকে রিফান্ড করতেছে। সেটা আপনি বলেন চাকরির দিক থেকে, সরকারি অফিস থেকে, বেতন থেকে নিয়ে স্কুল শিক্ষা, বিভিন্ন জায়গায় তারা ইনভেস্ট করছে। এবং প্রভাব দেখি মানে বুঝতে পারবো যে সিরিয়ার অনেক ক্ষেত্রেই মুসলমানদের হাতে। প্যালেস্টাইনে যে ইসরায়েল যে ন্যারেটিভের যে পতন, আবার দেখায় যে ইসরায়েল ইভেঞ্চুয়ালি, এটা প্রমাণিত সত্য যে ইসরায়েল ইভেঞ্চুয়ালি আসলে মুসলমানদের সাথে অ্যাডজাস্ট করতে বাধ্য হবে, চাইবে না কিন্তু বাধ্য হবে, কিন্তু ও বাধ্য হবে, এবং প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা। এখন সেটা যদি 6 মাস লাগবে নাকি 6 বছর লাগবে সেটা বলা মুশকিল, বাট সেদিকে সে যাচ্ছে। অর্থাৎ পুরা মিডিল ইস্টের যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আমরা খেয়াল করি না, আমরা যদি 1960 সালের সাথে 2025 সালের কাতার, সৌদি আরব এবং ইউএই, এই তিনটেকে যে আমরা যোগ করি, তাহলে ক্লিয়ারলি দেখতে পাবো যে এই যে লেস দেন 80 বছরে, 80 বছরের কম সময়ে এগুলো পৃথিবীর সবচাইতে রিচেস্ট সিটি ডেভেলপ করছে। এরা কিভাবে অর্থনীতি হারালো? তারা তারা কলোনাইজ হয়েছে, তারা তাদের উপর আধিপত্য বিস্তার করেছে, আহ তাদের উপরে উপনিবেশ শাসন করেছে, তাদের দেশ থেকে লুটে নিয়ে গেছে সম্পদ। এইভাবে যে ইউরোপ আমেরিকার যে শোষণ, তারা সেটা হয়েছে, এবং সেইভাবে তারা হারিয়ে গেছিল। তা আজকে তারা অনেকটা অনেকটা এখন ডেভেলপ করছে। ঠিক আছে, সেটা আপনার ইকোনমিক্যালি, আর জেদ্দার কথা বলি, জেদ্দা শহরের কথা বলি, কিংবা ইউএইর কথা বলি, বা দুবাইয়ের কথা বলি, অথবা আমরা কাতার কথা বলি, তারা এখন ইকোনমিক হাব হয়ে গেছে। মানুষ এখন হাব ছিল না, তাদেরকে শোষণ করেছে, তাদেরকে শেষ করে দিয়েছিল, তাদের হত্যা করেছিল, তাদেরকে লুটে নিয়ে গিয়েছিল, তাদেরকে শেষ করে দিয়েছিল। কিন্তু আজকে তারা আস্তে আস্তে ডেভেলপ করছে। এখন আপনারা অনেক কিছু সমালোচনা করতে পারেন, কিন্তু ইস্যুটা হচ্ছে যে সমালোচনার উদ্যোগী আপনাকে দেখতে হবে যে ব্রিটিশরা এই জায়গাগুলোকে কলোনাইজ করতেছে, তারা শোষণ করেছিল, মুসলমানদের একবার অসহায় করে দিয়েছিল, তাদেরকে অশিক্ষিত তৈরি করে দিয়েছিল, এবং পৃথিবীর রাজনীতিতে এই শহরগুলা অবাঞ্ছিত ছিল, কেউ এদের কেয়ার করতো না। এরা একসময় বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু তারা তাদের কলোনাইজে, তাদের উপনিবেশে তারা হারিয়ে গিয়েছে তাদের নিজেদের অর্থনীতি, নিজেদের ইসে। কিন্তু তারা একটা ইউরোপ ও রাশিয়ার ও আমেরিকা যে একটা শোষণের যে একটা, তাদের একটা স্বাধীন ফান্ড আছে, তারা আইএমএফ মুক্ত, তারা আমেরিকার এবং ইউরোপের অনেক রকম কলোনাইজেশন ইস্যু থেকে তারা মুক্ত। আপনি বলতে পারেন যে 1960 সালের সাথে আজকের দিনে তুলনা করলে এখন ইউএই, কাতার ও সৌদি আরবকে আপনি চিনতে পারবেন না। আমেরিকার বেশিরভাগই শহর, ইউরোপের বেশিরভাগই শহর কাতারের মতো ডেভেলপ না।
দুবাইয়ের মতো ডেভেলপ না, অ্যাবসলিউটলি না। সো সেই জায়গা থেকে রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার সবকিছুই যে উঠে আসা, এটা একটা মুসলমানদের একটা উঠে আসা। এবং আবার আমরা একটা দেখি যে আমরা 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 ভারতকে নিয়ে অনেক হাসাহাসি করি, কিন্তু আপনি খেয়াল করবেন যে 1947 সালে যে স্বাধীনের পর ভারতে কতটা ডেভেলপ করছে বিশ্বের মধ্যে, তাদেরকে যে শোষণ করেছে 200 বছর ইউরোপরা, এই নিয়ে ভারতের কোনো সাংবাদিকের কোনো অসুবিধা নাই। এই নিয়ে তারা কথা বলতেই চায় না। তাদের কতটা শোষণ করেছে, অত্যাচারিত করেছে, এই নিয়ে তাদের কোনো কথা নাই। তাদের এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আপনি ভারতে অনেক কিছু নিয়ে নিন্দা করতে পারেন, শ্রেণী শোষণ, অত্যাচার, ধর্ষণ, ঠিক আছে, থাকবে। সবকিছু আপনি সুযোগ পাবেন না, কিন্তু অনেকটা ডেভেলপ করছে। তবে তো ভালো সরকার আছে, সেগুলো আরো অনেক কিছু ডেভেলপ করা সম্ভব হবে। কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে আমাদের। 200 বছর শোষণে ভারতের যে কতটা হারিয়েছে তাদের অর্থনীতি। কিন্তু আমরা দেখতে পাই যে বিশ্বের 1 নম্বর অর্থনীতি ভারতে কখন ছিল? যখন মুসলমান শাসন ছিল। এবং এই যে আফগানিস্তান, ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান যে মুসলিম, কোটার বেল্টে যে 60 কোটি মুসলমান, এই যে 60 কোটি মুসলমানদের আপনি যদি 1947 এর কথা তুলনা করেন, এদের ইকোনমিক্যাল, এদের কালেকটিভ ইম্পেরিয়র, এদের সবারেন, অনেক কিছুই ইমপ্রুভ করছে, সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করছে। হ্যাঁ, অনেক সমালোচনার জায়গা থাকবে, সেগুলো পাশে থাকবে, কিন্তু মুসলমানদের জন্য অনেক ইমপ্রুভ করছে। আপনি মালয়েশিয়া দেখেন, মালয়েশিয়া 1980 সালে কোথায় ছিল, 2025 সালে কোথায় আছে। আপনি দেখবেন যে মালয়েশিয়ার মুসলমানরা অনেক ইমপ্রুভ হয়েছে, আর্থসামাজিক, এডুকেটেড এবং হেলথ কেয়ার অনেকটা উন্নত হয়েছে। লুক অ্যাট দ্য টার্কি। টার্কির মিলিটারি এখন ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল মিলিটারি, আর সেটা নিয়ন্ত্রণ মসজিদে আছে। অনেক বলে ফেলি টার্কি এখন ইউরোপের সবচাইতে বড় মিলিটারি পাওয়ার। অ্যাটলিস্ট টার্কি ইউরোপের একটা সবচাইতে বড় স্ট্রেটেজি পাওয়ার একটা, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে লিডার তো অধঃপতন হয়েছে। লিডার অধঃপতন টার্কির একমাত্র সুযোগ না। আপনি টার্কির মিলিটারি এবং জিও পলিটিক্যালি তারা যে স্ট্র্যাটেজি করছে এবং তারা যে কতটা আগিয়ে গিয়েছে, সেটা আপনি 1960 থেকে কোথায় তারা আগিয়ে গেছে, অনেকটা আগে। তাদের যে শোষণ করেছে তাদেরকে, এবং তাদের আমাদের ইসলাম তো সেটা শেখায় না যে কাউকে কোনো দেশে শোষণ করো। এ পর্যন্তই। যে কোনো বিষয়ের প্রতি ভিডিও লাগলে ভূরাজনৈতিকভাবে যে কোনো দেশের মুসলমানরা বিস্তার কতটা যাবে, এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে করতে পারেন, সেই নিয়ে ভিডিও আনবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত।